ঝাঁপিয়ে পড় মনোময়, না হলে বাঁচবো না। সীমাহীন দৌড় দিতে মানুষ পিছুপা হয়নি কোনোদিনও। চোখে দেখতে পাই না এমন অনেক সীমাও আমরা পার করেছি। এই যেমন শব্দের, চিন্তার, ভালোবাসার সীমানা। কিন্তু দেখুন, এই যে আমাদের এই শরীর, এর সীমানা আমরা বেঁচে থাকতে কি কোনো দিন পার করতে পেরেছি? কোনো দিন কি নিজের শরীর থেকে বেরিয়ে আবার ফিরে আসতে পেরেছি সেই শরীরে? না 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 না, এখানেই আমরা আটকে গেছি। তবে ব্যতিক্রমও কেউ আছে, এই যেমন মনোময় আর স্বর্ণেন্দু। কি বলছেন? এরা কারা? দাঁড়ান দাঁড়ান, বলছি, আগে ফর্মালিটিটা সারতে হবে তো। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, লেখক প্রদীপ্ত দের লেখা অন্তরীণ। লেখকের জন্ম 18ই অক্টোবর 1978। জন্ম ও নিবাস দক্ষিণ কলকাতায়। বর্তমানে CESC-তে কর্মরত। সত্যজিৎ রায়ের প্রয়াণের দুঃখে মর্মাহত হয়ে ডিটেকটিভ গল্প লেখা শুরু হয় মাত্র 15 বছর বয়সে। বর্তমানে কবিতা ও গল্প দুটোই লেখা হয়। 3টে ডিটেকটিভ উপন্যাসের বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে লেখকের। শুরু হচ্ছে অন্তরীণ। টানা 1.5 দিন পরে হুঁশ ফিরল আইসিইউর 14 নম্বর পেশেন্টের। প্রথমে দুটো পা হালকা নড়ে উঠল। একটা অদ্ভুত অনুভূতির শিকার হলো সে। ঠিক মনে হলো যেন কোনো একটা বহুতল বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। হাত পা নাড়ানোর ক্ষমতাহীন এক অসহায় মৃতপ্রায় মানুষ। আস্তে আস্তে চোখ খুলল। বাইরের স্তিমিত আলোতেও চোখ কুঁচকে এলো প্রথমে। কানে শুনতে পেল একটা মৃদু শব্দ। বেশ খানিকক্ষণ অন্তর অন্তর বেজে চলেছে শব্দটা। আবার চোখ খুলল। আস্তে আস্তে সব দৃশ্যমান হলো। বুঝতে পারল শব্দটা কিসের। লাইফ সাপোর্ট সিস্টেমের শব্দ। সামনে একজন নার্স দাঁড়িয়ে আছে। তার পায়ের দিকে রাখা পেশেন্ট লক সিটে কিছু লিখছেন। একটা মস্ত বড় হল ঘর। বোঝাই যাচ্ছে বেশ বড় হসপিটালের আইসিইউ রুম। বাঁদিকে, ডান দিকে, সামনে শোয়ানো সব মুমূর্ষু রোগী। কারোর নাকে নল লাগানো, কারোর বুকের উপর লাগানো রয়েছে বেশ কয়েকটা লিড হৃদস্পন্দন মাপার জন্য। আস্তে আস্তে অনুভব করল তারও সারা শরীরে এরকম অনেক কিছু লাগানো আছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বিষ ব্যথা। তার চোখ মেলে তাকানো দেখে সামনে দাঁড়িয়ে থাকা নার্স ছুটে চলে গেল কাউকে ডাকতে। কয়েক সেকেন্ডের মধ্যেই বেডের সামনে চলে এলেন 2-3 জন মানুষকে সঙ্গে নিয়ে সেই নার্সটা। 3 জনের পরনে সাদা অ্যাপ্রন জানান দিচ্ছে ওনারা ডাক্তার। একজন বয়স্ক, বোধহয় সিনিয়র, বাকি 2 জন জুনিয়র। বয়স্ক ডাক্তার এগিয়ে এলেন তাঁর দিকে। তারপর চিবুক ঝুলিয়ে বললেন, এখন কেমন বোধ করছেন? ভেতরে কোথাও খুব ব্যথা আছে কি? বোঝার চেষ্টা করল সে তেমন কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা আছে কিনা। তারপর ব্যর্থ হয়ে ক্ষীণ স্বরে বলল, সমস্ত শরীরটাই তো ব্যথা। তা তো থাকবেই। তবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট বলে কথা, এত সহজে কি? ডাক্তার কথা বলতে বলতে চোখ রাখলেন পেশেন্টের মাথার উপরে রাখা
মনিটরিং ডিভাইসে। পেছনে থাকা জুনিয়রের উদ্দেশ্যে কিছু বললেন, তারপর আবার তাকিয়ে চোখ ছোট করে বললেন, কি সব মনে আছে তো অ্যাক্সিডেন্টের কথা? আপনার নাম, ঠিকানা? সেই মুহূর্তে তার মনের মধ্যে কতকগুলো প্রশ্নের ঢেউ উঠল, কিন্তু মাথা পুরোপুরি বন্ধ। সে কে, কেন, কিভাবে, কোথায়, কিচ্ছু না। কিছুটা অভ্যাসবশত স্বতঃস্ফূর্ত উত্তর এলো, মনোময় ঘোষ। উত্তর শুনে ডাক্তারেরা একে অপরের মুখের দিকে চাইলেন, তারপর নিজেদের মধ্যে কিছু বলাবলি করলেন, যার বিন্দুমাত্র বোঝা গেল না। কিছুক্ষণের মধ্যেই আইসিইউ রুমে ঢুকলেন রমিতা। চিনতে পারল সে রমিতাকে। আস্তে আস্তে করে যেন তার মস্তিষ্কে স্মৃতিশক্তির আলোর আভা ছড়িয়ে পড়ছে। রমিতা এগিয়ে গেল তার দিকে, চোখে মুখে উদ্বেগের গভীর ছায়া। কি গো, কেমন আছো? খুব মৃদুভাবে সম্মতিসূচক মাথা নেড়ে বলল, ওই ওই আর কি আছি। জবাবে রমিতার সেই শোকগ্রস্ত মুখে একটা হালকা হাসির ঝিলিক এসেই মিলিয়ে গেল। সে আবার কিছু বলতে যাওয়ার আগেই রমিতা বলল, মনোময়দা নিচে আছে, জেনারেল বেডে। তুমি চিন্তা করো না। তারপর মুখ নিচু করে জিজ্ঞাসা করল, তুমি কি ওনাদের থেকে মনোময়দার কথা জানতে চেয়েছো? প্রশ্নটা শুনে সে একটা বিস্ময়ের আবর্তে ঢুকে পড়ল। এটা কি বলছে রমিতা, ভেবে চলল সে। রমিতা বলে চলল, ওরা ভেবেছে তুমি তোমার নাম বলেছ। জিজ্ঞেস করলে নামটা ঠিকঠাক বলো। শোনো, রাত হয়ে গেছে। আমি না নিধিকে তুতুনদের ওখানে রেখে এসেছি, আর এখন আমি বাড়ি যাচ্ছি। কাল সকালে আবার আসবো। আর হ্যাঁ, ডাক্তাররা তোমার প্রেশারের ওষুধের পাওয়ার জিজ্ঞেস করেছিল। আমি বলেছি 5। কি তাই তো? এবারে বেশ ধন্দে পড়ে গেল সে। প্রেশার তো তার কোনোদিনই ছিল না। চিন্তা করল খানিকক্ষণ, তার ব্রেনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি। চিন্তান্বিত হয়ে তাকে চোখ বোঝা অবস্থায় থাকতে দেখে রমিতা আর ডাকল না। নার্সদের ডেস্কের দিকে এগিয়ে গেল। চোখ বুজে থাকা অবস্থাতেই সামান্য কিছু মনে করার চেষ্টা করল সে। চারিদিকে মনে হলো অন্ধকার নেমে এলো। দূরের একটা হেডলাইটের আলো তার দিকে এগিয়ে আসছে। গাড়িতে পুরনো হিন্দি গান চলছে। রাতের দ্বিতীয় হুগলি সেতু। সে স্টিয়ারিং ধরে, আর পাশে স্বর্ণেন্দু। হেডলাইটের আলোগুলো দ্রুত খুব বড় হয়ে এগিয়ে এলো, ঠিক যেন কোনো শিকারী বাঘের দুটো জ্বলন্ত চোখ। তাদের দিকে এগিয়ে আসতে পাশের সিটে বসে থাকা স্বর্ণেন্দু দরজা খুলে দিয়ে চিৎকার করল, লাফিয়ে পড় মনোময়, না হলে বাঁচবো না। তারপর একটা ক্ষুধার্ত বাঘ যেমন সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই একটা প্রকাণ্ড পাঞ্জাব লরি ঝাঁপিয়ে পড়ল তার গাড়ির উপর। সে আর সময়ই পেল না লাফাবার। বিশাল দম ফাটা একটা আওয়াজ, একদম দুমড়ে মুচড়ে গেল তার শরীর সমেত সেই গাড়ি। এই অবধি চিন্তা করেই তার মস্তিষ্কে যেন একটা বিদ্যুৎ ঝলক খেলে গেল। তাহলে সে তো এখানে শুয়ে আছে। পলকে চোখ খুলে দেখল সবই বাস্তব, সবই সত্যি। চোখ গেল হাতের দিকে, তারপর যেটুকু নিজের শরীরের অংশ দেখা যাচ্ছে সেদিকে। সন্দেহ জমাট বাঁধছে। সিস্টারকে ডাকল সে।
সিস্টার, 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 সিস্টার। यस सर। বলছিলাম একটা আয়না পাওয়া যাবে? একটু দয়া করে একটা আয়নার জোগাড় করে দিন। जी सर। आईना आईना मिरर बहुत ज़रूरत, प्लीज अर्जेंट। প্রায় হাত দুটো জড়ো করে কাকুতি মিনতি করতে লাগলো সে। নার্স মহিলা মনে হয় কেরালিয়ান, তাই শেষের ইংরেজি কথাটুকু মর্মার্থ বের করে ডেস্কে গেলেন। একজন হেড নার্স জাতীয় ভারিক্কি মহিলার কাছে গিয়ে অনুমতি নিলেন। তারপর একটা ছোট ইঞ্চি তিনেক রেডিয়াসের আয়না নিয়ে এলেন। সবুজ রঙের প্লাস্টিকের গোল আয়না, কিন্তু এই মুহূর্তে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু সেটা। প্রায় ছিনিয়ে নিল সে আয়নাটা, তারপর নিজের মুখের সামনে ধরল। প্রবল বিস্ময় আর আতঙ্কে সমস্ত শরীরটা কাঁপতে লাগলো তার। এটা কি দেখছে সে? আয়নাটা একবার দেখার চেষ্টা করলো ঠিক আছে কিনা, তারপর আর সেটা ধরে রাখতে পারল না। উত্তেজনা এবং চরম মানসিক আঘাতের চোটে সেও সংজ্ঞা হারালো। বেশ খানিকক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় থাকলো সে। তারপর জ্ঞান ফিরতেই দেখল একজন ডাক্তার পাশ দিয়ে যাচ্ছেন। বেডে মাথা রাখা অবস্থাতেই ডাকলো, স্যার বলছিলাম আপনাদের হসপিটালে কোনো সাইকোলজিস্ট আছেন? আমার ওনাকে খুব দরকার, প্লিজ প্লিজ ওনার সাথে একটা আমার ভিজিট করাবেন, খুব দরকার আমার। একজন কম বয়সী বাঙালি ডাক্তার। দরকারটা কতটা বুঝল তা জানা গেল না। এগিয়ে এসে বলল, প্রবলেম না থাকলে আমাকে বলতে পারেন। সে ভাবল ব্যাপারটা এতটাই অদ্ভুত যে সাধারণ ডাক্তারকে বললে পাগল ছাড়া আর কিছু ভাবার নেই। তাই চুপ থাকাই বুদ্ধিমানের কাজ মনে করল। না, দরকারটা আমার ওনার সাথেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আইসিইউতে রাত আর দিনের মধ্যে কোনো ফারাক নেই। সময় এখানে চিকিৎসা ব্যবস্থার কাছে নত জানু। এই ঘরের বাইরের দুনিয়ার জন্য বরাদ্দ আছে সব কিছু। সূর্যের আলো, চাঁদের জ্যোৎস্না। এখানের মৃতপ্রায় মানুষের কাছে একটাই প্রশ্নবোধক চিহ্ন খবরদারি করে, সে জীবিত না মৃত। কাল রাতে সে সামনের বাঁদিকের বেডে দেখেছিল একজন বয়স্ক মহিলাকে। সমস্ত নাকে মুখে নল নিয়ে ওঠাপড়া করছিল তার বুক। মুখটা বিকৃত, যেন শেষ ঝড় উঠেছে। আজ সকালে মুখ তার একেবারে মসৃণ, সমস্ত ঝড় থেমে গেছে। আর কখনো না উঠবার আশ্বাস দিয়ে সে চলে গেছে। নাক মুখ থেকে সমস্ত নল খুলে নেওয়া হয়েছে। মহিলার মুখটায় নির্মল শান্তির ছাপ ফুটে উঠেছে। সেদিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল সে। মিস্টার বারিক, মিস্টার বারিক। দুবার এরকম ডাক পেতে মহিলার থেকে চোখ ফেরালো তার বাঁদিকে। একজন মাঝবয়সী ডাক্তার, মাথায় অল্প চুল, চোখে স্টিল ফ্রেমের চশমা, হালকা একটা গোঁফ, উচ্চতা মাঝারি। এগিয়ে এসে বললেন, আমি ডক্টর সপ্তক ব্যানার্জি, সাইকোলজিস্ট। আপনি কি আমার সাথে কিছু কনসাল্ট করবেন বলেছিলেন? একজন নার্স এসে সামনের মহিলার মাথা পর্যন্ত সাদা চাদরটা টেনে দিলেন। সে আর চোখে সেটা দেখল। তারপর বলল, স্যার আমার একটু সময় লাগবে,
আপনি কি একটু পাশে এসে বসতে পারবেন? খুব বেশি সময় লাগবে না, এই এই ধরুন 5-7 মিনিট। আমার অসুবিধা হচ্ছে না, আপনি বলুন। বসলে আপনার মুখ দেখতে পারবো না আমি। আমরা এক অফিসেরই কালিগ। গত 10 বছর ধরেই আমরা খুব ভালো অন্তরঙ্গ বন্ধু। এমনটা সাধারণতই হয় কালিগদের মধ্যে, কিন্তু অফিসে ইন্টার্ন থাকা অবস্থা থেকেই আমাদের বন্ধুত্বটা খুব জমে উঠেছিল। দেখলে মনে হবে যেন যেন একদম ছোটবেলার অভিন্ন হৃদয় বন্ধু আমরা। আমাদের রুচি, পছন্দ অপছন্দ এতটাই মিলতো যে বলে বোঝানো মুশকিল। তা স্বর্ণেন্দুর বিয়ে হয় তাও প্রায় আজ থেকে 8 বছর আগে। ওদের একটা 5 বছরের মেয়ে আছে। আমার বিয়ে হয়েছে এই বছর 3 আগে। আমরা এখনো নিঃসন্তান। এতটুকু বলার পর ডাক্তারের মোবাইলে একটা ফোন চলে আসে। ফোনটা অ্যাটেন্ড করে অল্প কথায় শেষ করলেন। তারপর ফোনটা প্যান্টের পকেটে রেখে বললেন, হ্যাঁ বলুন, তারপর? ইদানিং আমাদের একটা বিষয় খুব ইন্টারেস্ট বাড়ে জানেন। বিষয়টা হলো প্যারাসাইকোলজিক্যাল অ্যাস্ট্রাল ট্রাভেল। আপনি এ ব্যাপারে শুনেছেন নিশ্চয়ই। শুনেছি অল্প কিছু, আপনি বলে যান। তা আমরা গত 2 বছর ধরে এই বিষয় নিয়ে খুব চর্চা করছি। হাওড়ার দানেশ শেখ লেনের পুরানো বাড়িতে মাসে অন্তত 2-3 বার আমরা যেতাম। সেখানের ছাদের একটা ঘরেতে নিরিবিলিতে আমরা এসব চর্চা করতাম। দুজনেই আমরা দুজনের মতো করে চেষ্টা চালাতাম। স্বর্ণেন্দু আমার থেকে এ ব্যাপারে এগিয়েছিল। পুরানো বই, ইন্টারনেট সব জায়গা থেকে ও রেফারেন্স নিয়ে আসতো। তা এইভাবে চলতে চলতে একদিন ও সত্যি অ্যাস্ট্রাল ট্রাভেল শিখে গেল। আমাকে পরে ওর অভিজ্ঞতা বলেছিল। বলল হাওড়া থেকে গঙ্গার ওপার দিয়েও চলে গেল ওর পুরানো বাড়ি লেক টাউনে। সেখানে গিয়ে দেখে এলো ওর বাবাকে। আমরা সেদিন খুব আনন্দ পেয়েছিলাম। পরবর্তীকালে আমারও অভিজ্ঞতা হয়েছিল। তবে তবে আমি শুধুমাত্র আমার শরীর থেকে বেরোতে পেরেছিলাম। দূর থেকে নিজেকে দেখেছিলাম সেদিন। এর বেশি আর কিছু পারিনি আমি। বেশ, তারপর? এভাবেই আমরা পরশুও গিয়েছিলাম। রাতে হাওড়া থেকে আমি আর স্বর্ণেন্দু ফিরছিলাম। স্বর্ণেন্দু আমাকে পৌঁছে দিয়ে আবার হাওড়ায় ওর নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। পরশু? আপনি তো গত 2 দিন ধরে এখানে ভর্তি। এ দেখুন আপনার অ্যাডমিশন ডেট 21শে আগস্ট। মানে আপনি কি কি বলছেন কি? মানে আজ তাহলে কি বার? রবিবার। ও, তাহলে তাহলে আমারই ভুল হয়েছে। না না, সরি বলার কিছু নেই। আপনার মাথায় অনেকগুলো ব্লাড ক্লস ছিল, সেগুলোকে অপারেট করে ক্লিয়ার করতে হয়েছে। তাই আপনার সেন্স থাকার কথা নয়। ইভেন বেঁচে ফিরেছেন, সেটাই সৌভাগ্যের। স্যার, আমি তো আপনাকে সেটাই বলছি। আমি তো বেঁচেই ফিরিনি। মানে? মানে মানে সেদিন রাতে গাড়ি করে ফিরতে গিয়ে আমাদের একটা লরির সাথে মুখোমুখি ধাক্কা হয়। আমি মনোময়, গাড়িটা আমি চালাচ্ছিলাম। আমার পাশে বসেছিল স্বর্ণেন্দু।
একেবারে শেষ মুহূর্তে স্বর্ণেন্দু গাড়ি থেকে লাফিয়ে পড়ে। রাস্তার ফুটপাতের ধারে ওর মাথাটা সজোরে গিয়ে ধাক্কা লাগে, আর আর লরিটা সরাসরি আমার উপর চলে আসে। আমার শরীর একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। আমার সূক্ষ্ম শরীর বাইরে থেকে নিজেকে দেখতে পায়। স্বর্ণেন্দুরও সূক্ষ্ম শরীর এভাবে বাইরে চলে আসে। তারপর আমার শরীরের অবস্থা দেখে ও আমার সূক্ষ্ম শরীরকে ইশারায় বলল ওর শরীরের মধ্যে প্রবেশ করতে। আমি ওকে বোঝালাম সেটা হয় না, মানে সেটা সম্ভবই না, কিন্তু কিন্তু কিছুতেই বুঝতে চাইল না। কথাটা বলে ও দূরে চলে গেল। আর আর সেই মুহূর্তে আমি আর কিছু ভাবার সুযোগই পেলাম না। আমি ঢুকে পড়লাম ওর শরীরে। এক মিনিট, আপনার নাম কি? শারীরিক নাম যদি জিজ্ঞাসা করেন তাহলে তাহলে বলতে হয় স্বর্ণেন্দু বারিক, কিন্তু ভেতরের সূক্ষ্ম শরীরটা মনোময় ঘোষের, মানে মানে যাকে আপনারা ওই আত্মা বলেন আর কি। ভেরি স্ট্রেঞ্জ। এখন স্যার আপনিই বলুন, এই ভাগাভাগির শরীর নিয়ে আমি কি করব? কারণ কারণ আমি যা বলছি সেটা তো আর কোথাও প্রমাণ করতে পারবো না। কেন? আপনি যদি সত্যি মনোময় হন তাহলে তো ওনার ছোটবেলার কথা আপনার জানার কথা, যেটা স্বর্ণেন্দু জানতেন না। এর মধ্যে মজার কথা কি জানেন? আমি না ছোটবেলার কোনো কথাই আর মনে করতে পারছি না। অতিরিক্ত চিন্তা করলে মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে, কিন্তু কিন্তু কোনো পুরনো কথাই আমার আর মনে পড়ছে না। কিন্তু এরকম অবস্থায় আমি কি প্রমাণ দেব বলুন দেখি? রমিতা মানে স্বর্ণেন্দুর স্ত্রী কিন্তু আমাকে মিথ্যে কথা বলেছে। ও বলেছে যে মনোময় এখনো বেঁচে আছে। সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি বেঁচে থাকলে কি আর আমাকে স্বর্ণেন্দুর শরীরে বসবাস করতে হয়? আমি যদি মনোময় নাই হই তাহলে এসব কথা কি করে জানলাম বলুন দেখি? বুঝলাম। আচ্ছা, আপনার ফ্যামিলিতে আগে কেউ কি নার্ভের পেশেন্ট ছিলেন? মানে 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 এতক্ষণ ধরে যে আমি আপনাকে একটা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স বললাম, আপনি ভাবছেন আমি পাগল? মানে আমি এতক্ষণ ধরে আপনার সাথে ভুলভাল বকছি? ঠিক তা নয়, আর আপনার উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই। আমাদের দেহের সমস্তটাই তো ব্রেনের নিয়ন্ত্রণে চলে, আর ব্রেন নার্ভের সাথেও রিলেটেড, তাই জিজ্ঞেস করা আর কি। ঠিক আছে, আপনার ব্যাপারটা নিয়ে আরও বেশ কয়েকজনের সঙ্গে বসতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি স্বর্ণেন্দু বারিকের বডি আর মনোময়ের সোল, তাই তো? এক্স্যাক্টলি তাই, মানে একদম সেটাই বলতে চাইছি আমি। ঠিক আছে, এখন আমি আসছি, দেখছি কি করতে পারি। হসপিটালের দোতলায় আউটডোর পেশেন্টদের দেখার ব্যবস্থা। সেখানেই ডক্টর সপ্তক ব্যানার্জি বসেন। রমিতা দেখা করে জানতে এসেছেন পেশেন্টের অবস্থা। ডাক্তারের সামনের চেয়ারে বসে আছেন তিনি। স্যার, আমার পেশেন্টের কন্ডিশন কেমন দেখলেন? ICU 14 তো? হ্যাঁ স্যার, স্বর্ণেন্দু বারিক। আপনি ওনার কে হন? আমি ওর ওয়াইফ।
আচ্ছা শুনুন, সিটি স্ক্যান রিপোর্ট আমি দেখেছি। ওনার মাথায় একটা ভালো মতোই আঘাত লেগেছে। তার ফলে আমার মনে হয় এখনও ব্রেনের সব জায়গায় ব্লাড সার্কুলেশন ঠিকঠাক নেই। তার ফলে কিছু অ্যাব্রাপ্ট কথা উনি বলে ফেলছে, যেগুলোর আদৌ কোনো বাস্তবতা নেই। মানে ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি বলতে পারবেন উনি আর ওনার কলিগ কি স্পিরিচুয়াল প্র্যাকটিস করতেন, মানে সামথিং অ্যাবনর্মাল? মানে আপনি কি মনোময়দার কথা বলছেন? যে আপনার হাজব্যান্ডের সাথেই ছিল অ্যাক্সিডেন্টের সময়। ওনারা দুজনে একসাথে প্রচুর সময় কাটাতেন, ট্রেকিংয়েও যেতেন মাঝে মধ্যে, কিন্তু এরকম কিছু। ওনারা কি এই এক্সপেরিমেন্টের জন্য হাওড়ার কোনো বাড়িতে যেতেন? হ্যাঁ, শুক্রবার অফিস ফেরার সময় বেশিরভাগ দিনই যেতেন, না হলে ছুটির দিন একটা সময় করে যেতেন। বলতেন অফিসের কিছু জরুরি দরকার আছে, এর বেশি তো কোনোদিন কিছু বলেনি। ওসব স্পিরিচুয়াল প্র্যাকটিসের ফলে আপনার হাজব্যান্ডের একটা কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। যদিও আমার মনে হচ্ছে এটা সাময়িক, তাহলেও আপনি সাইকিয়াট্রিস্ট ডাক্তার বেরাকে একবার দেখিয়ে নিন। ব্যাপারটা একটু সিরিয়াসলি হ্যান্ডেল করাই ভালো। উনি ভালো বলতে পারবেন, প্রয়োজনে হয়তো শক থেরাপিও দিতে হতে পারে। কথাটা শুনে একটু ফুঁপিয়ে উঠলেন রমিতা। কেন স্যার, কি হয়েছে ওর? আমার স্বামীকে আমি আবার ফিরে পাবো তো? দেখুন, উনি এই সময় একটা পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। মানে উনি মনে করছেন যে উনি নন, উনি হলেন ওনার অফিসের বন্ধু মনোময়, সামথিং লাইক দ্যাট। আপনি ওনাকে এখন কিছু বুঝতে দেবেন না, কিছু জিজ্ঞেসও করবেন না, শুধু ওনাকে ওনার নর্মাল লাইফে ফিরতে সাহায্য করুন। ওতেই কাজ হবে বলে মনে হয়। আর আমি ডক্টর বেরাকে রেফার করে দিলাম। ধন্যবাদ স্যার। রমিতা চেয়ার ছেড়ে বেরোতে গেলেন, পিছু ডাকলেন ডক্টর ব্যানার্জি। বাই দ্য ওয়ে, ওনার বন্ধুর কি খবর? উনি কি বেঁচে আছেন? উনি তো ঘটনাস্থলেই মারা যান। স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনার হাজবেন্ড জানেন যে উনি মারা গেছেন? চোখ মুছতে মুছতে রমিতা দুদিকে মাথা নাড়ল। হুঁশ ফেরার পরে প্রথমে ওর কথাই জানতে চায়। আমি বলেছি উনি বেঁচে আছেন, আর এই হসপিটালের জেনারেল বেডেই আছেন। শুনে কি বললেন? শুনে তো কিছুই বললেন না, চোখ বুজে শুয়ে পড়লেন। ঠিক আছে, আপনি এবার আসুন। একরাশ দুশ্চিন্তা আর উদ্বেগ নিয়ে রমিতা উঠল 7 তলায়, যেখানে আইসিইউর 1 নম্বর ইউনিট। ভিজিটিং আওয়ার্সের আর মাত্র মিনিট 15 বাকি। তাড়াহুড়ো করে লিফট থেকে বেরোতে গিয়েই চোখ আটকে গেল রমিতার। সোমদত্তা দাঁড়িয়ে আছে ঢোকার মুখটায়। সোমদত্তা মনোময় স্ত্রী। কোনো এক অজানা কারণেই মহিলাকে প্রথম থেকেই ঠিক পোষায় না রমিতার। অতিরিক্ত ন্যাকা আর নাক উঁচু টাইপের মনে হয়। তবুও এখন তার খুব কঠিন সময়। স্বামী হারিয়েছে মাত্র 2 দিন আগে। এই কঠিন অবস্থায় পরম শত্রুর প্রতিও অনুকম্পার বন্যা বয়ে যায়। দূর থেকে দেখেই চোখটা ছলছল করে উঠল রমিতার। কাছে গিয়ে জড়িয়ে ধরল 2 হাত দিয়ে। ভাগ্যের জোরে এই অকাল বৈধব্যের ছায়া রমিতাকে গ্রাস করতে পারেনি। কান ঘেঁষে ছুঁয়ে বেরিয়ে গেছে। না হলে তো আজ তারও এই একই অবস্থা হতো। সমবেদনার সুরে রমিতা বলল, এই অবস্থায় আবার আসতে গেলে কেন সোমদত্তা? আমার নিজেরই খুব খারাপ লাগছে। রোজ এত ছোটাছুটি চলছে, তোমার বাড়ি যে যাব তার সময়ই পাচ্ছি না আমি একদম। ও কিচ্ছু না, আমার বাড়িতে আর কি বা আছে? সমস্ত জীবনটাই তো পড়ে আছে যাওয়ার জন্য।
এখন এটাই তো তোমার আসল কাজ। ও ও কেমন আছে এখন? মাথায় আঘাতটার জন্য কিছু কমপ্লিকেশি চলে এসেছে, একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। সে আবার কি? এমনি ঠিক আছে তো? হ্যাঁ, দাঁড়াও, আমি একবার দেখে আসি। একটা কথা বলার আছে নার্সের সাথে, তারপর তুমি যেও ভেতরে। আর একজন করেই যাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আমি ওয়েট করছি। বাইরে রাখা হ্যান্ড স্যানিটাইজার দুহাতে ঘষে নিল রমিতা। তারপর পায়ের চটি জোড়া খুলে মোটা কাঁচের দরজার ওপারে চলে গেল। ভেতরে বিভিন্ন বেডের পাশে এক দুজন করে দাঁড়িয়ে। রমিতা সেই হালকা ভিড় কাটিয়ে সামান্য এগিয়ে গেল তার স্বামীর বেডের দিকে। এক দৃষ্টে তার স্বামী চেয়ে আছে সিলিংয়ের দিকে। রমিতা গিয়ে সামনে দাঁড়াতে চোখের পলক ফেলল সে। পাশের একটা টুল টেনে নিয়ে বসে রমিতা বলল, সিস্টার বলল এখন তুমি একটু একটু খেতে পারছো, তাছাড়া কোনো অসুবিধা হচ্ছে না তো? মুখটা হালকাভাবে অন্যদিকে ঘুরিয়ে বলল, আমার এখানে ভালো লাগছে না রমিতা, প্লিজ আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এসব বললে হবে নাকি? কাল আরও একটা ডাক্তার দেখবেন তোমাকে। কাল বিকেলে বরং আইসিইউ থেকে নিচে নর্মাল বেডে দেওয়ার কথা বলে দেখব। ওখানে গেলে মন একটু ভালো থাকবে, 2-4 জনের সাথে তুমি কথাও বলতে পারবে। কার সাথে? মনোময়ের সাথে? হ্যাঁ, মানে ওই আর কি, মনোময়দাকে আবার ছেড়েও দিতে পারে কাল, শুনছিলাম আজকে। ওফ রমিতা, বন্ধ করো তো তোমার এসব মিথ্যে কথা। এসব শুনতে একদম আমার ভালো লাগছে না। ঠিক আছে, কিছু বলছি না আর। সোমদত্তা এসেছে, তবে বাইরে দাঁড়িয়ে আছে, আমি গেলে ও আসবে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেও কম করে 100 বার আমাকে ফোন করেছে, তোমার ট্রিটমেন্টের ব্যাপারে খোঁজ নিয়েছে। মনোময়দার সাথে তোমার ভালো সম্পর্ক আছে জানতাম, কিন্তু সোমদত্তা যে তোমার এত কাছের লোক সেটা জানতাম না। যাকে খোঁচাটা মারা হলো সে ইঙ্গিতটা ঠিক ঠাহর করতে পারল না। দুটো ভ্রুতে ঢেউ খেলিয়ে দিয়ে বিরক্তির স্বরে বলল, কি মানে কি এসবের? মানে তো তুমি নিশ্চয়ই জানো, না হলে কি তোমার স্মার্টফোনও নিজের কাছে রেখে দেয়? চুপ করো রমিতা, চুপ করো। সুমির সম্পর্কে এসব কথা শুনতে আমার মোটেও ভালো লাগছে না। ও ও তোমারও সোম বুঝি? তাহলে আর কি, আমার এখানে মিছিমিছি সময় নষ্ট করে আর কি হবে? ওকেই পাঠাই তাহলে। কথাটা বলে আর কোনো দিকে তাকালো না রমিতা। হন হন করে দরজার দিকে এগিয়ে গেল। দরজার ওপারে গিয়ে ভিজিটিং কার্ডটা সোমদত্তার হাতে দিয়ে বলল, 10 মিনিট মতো বাকি আছে, তোমার হয়ে গেলে একবার ফোন করো। আমার একজন মামাতো ভাই এসেছে নিচে, আমি পাঠালে তুমি কার্ডটা দিয়ে দিও। হালকা মাথা হেলিয়ে কার্ডটা নিয়ে আইসিইউর ভেতরে ঢুকে গেল সে। মাজা রঙের সোমদত্তা আকর্ষণীয় তার চাল চলনে। সৌন্দর্যের তেমন বাহার তার নেই, তবে আধুনিক পোশাকে হালফিল ফ্যাশনের সে একটা চলন্ত স্টেটমেন্ট। আইসিইউ রুমে ঢুকতেই কিছু নার্সের নজরে পড়ল সে। অফ হোয়াইট রঙের একটা তসরের শাড়ি তার পরনে, চুলগুলোকে মাথার ওপরে তুলে একটা হাত খোঁপা করে রাখা, যার উপরে আটো সাটো করে বসে আছে একটা কাঠের বড় ক্লিপ। দূর থেকে সোমদত্তার আশার দিকে তাকিয়ে আছে একজোড়া মুগ্ধ চোখ। সোমদত্তাও তাকিয়ে আছে তার দিকে। কাছে এসে তার বাঁ হাতের উপর হাত রাখল সোমদত্তা। সোমদত্তার দু চোখে জলের ধারা আটকে আছে। দুটো হাতের নরম স্পর্শে আবেগ ঘন মুহূর্ত ধরা পড়ছে দুজনের মাঝে।
বেডের পাশে থাকা একটা টুলে বসে সোমদত্তা বলল, আমি আমি শুধু ঠাকুরকে ডেকেছি, জানো, শুধু ঠাকুরকে ডেকেছি তোমাকে যেন না হারাই। শুধু শুধু এটাই প্রার্থনা করে গেছি। কথাটা দুটো কানের ভেতর দিয়ে যেন গরম সীসা ঢেলে দিল এক নির্বাক শ্রোতার। হঠাৎ চোখটা ঘোলাটে লাগে তার। চিন্তার স্রোতে ভেসে গেল সে। এসব কি বলছে সোম? কাকে বলছে? এ শরীর তো স্বর্ণেন্দুর, যার ভেতরে বাস করছে মনোময় সোমদত্তার স্বামী। স্বামী হয়ে তাকে তার স্ত্রীর সাথেই অন্য পুরুষের অবৈধ সম্পর্কের সম্মুখীন হতে হচ্ছে। স্বর্ণেন্দু তাকে কি শরীর দিয়ে গেল? এর থেকে তো মৃত্যুও বহুগুণে ভালো। তাহলে স্বর্ণেন্দুর সাথে সত্যিই কোনো সম্পর্কে জড়িয়েছিল সোমদত্তা? রমি তার কথা তাহলে অমূলক নয়। একটু বাজিয়েই দেখবে বলে মনোময় বলল, আচ্ছা, আমার আমার ফোনটা কি তোমার কাছে আছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের জায়গা থেকে তোমাদের দুজনের ফোনই আমি পুলিশের থেকে সই করে নিয়েছিলাম। এখন কি করবে তুমি ফোন নিয়ে? ফোনের স্ক্রিন তো ফেটে গিয়েছে। রমিতাকে তো রেডি করে ফেরত দেবো বলেছি। এই ফোন রমিতাকে দিলে যা কাণ্ড হতো। উফ। কেন বলো তো? মানে তাতে কি হতো? কেন? প্যাটার্ন লক রমিতা জানে কিনা জানা নেই, কিন্তু যদি জানতো কিংবা ও যদি খুলতো, কি হতো জানো? কি হতো? আমাদের হোয়াটসঅ্যাপের চ্যাট, ভিডিও কল রেকর্ডস, সব ইন্টিমেট মেসেজ তো হাট করে খোলাও। তারপর তোমার ডিভোর্স লয়ারের সাথে মেইল দেওয়া নেওয়া সব কেউ এভাবে ওপেন রাখে? আমার তো এরকম প্রতিটা অ্যাপ লক করা থাকে। রমিতা যদি জেনে যেত কি হতো বলো তো? মুখ নিচু করে শুনে যাচ্ছে সোমদত্তার শ্রোতা। কোনো হেলদোল নেই তার, কোনো উচ্চবাচ্যও নেই। শুধু চোখ থেকে টস টস করে অশ্রু বিন্দু ঝরে পড়ছে কোলে রাখা বালিশের একটুখানি অংশে। কি করবে সে এখন? এই দোআঁশলা জীবন নিয়ে বাঁচবে কেমন করে? একজনের শরীর, অন্যজনের মন, সব ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। এতক্ষণে সে বুঝতে পেরেছে কেন স্বর্ণেন্দু তাকে তার শরীরটা দান করেছে। সে বাঁচতে চেয়েছে তাকে ঘিরে থাকা এই কালো অপরাধ বোধের ছায়া থেকে। আগত কালবৈশাখীর আক্রমণ থেকে রক্ষা পেতে বেরিয়ে যেতে চেয়েছিল আগত কালো মেঘ ছিঁড়ে। তাই তার এত তাড়া ছিল মুক্তির। একে বলে কা পুরুষের মতো পালিয়ে যাওয়া। কি গো, কি করবে বলো? ফোনটা কি ফরম্যাট করে দেবো? সব মুছে যাবে তাহলে, নাকি শুধু স্ক্রিনটা পাল্টে দিয়ে কথাবার্তাগুলো মুছে দেব? কি হলো, কিছু বলবে তো? রমিতা বারবার ফোনটা চাইছে। কি গো, তোমার শরীরটা ঠিক আছে তো? রমিতা কিছু সমস্যা হচ্ছে বলছিল। আমাকে আমাকে চিনতে পারছো তো? হ্যাঁ, খুব চিনতে পেরেছি। এখন সব কিছু জলের মতো পরিষ্কার। তোমার হেয়ালি বুঝতে পারলাম না। আজ তাহলে উঠি, রমিতার কোনো এক মামাতো ভাই ওয়েট করছে। বাঁ হাত দুটো নরম হাতে শক্ত করে ধরে ফেলল সোমদত্তা। আমি কিন্তু অপেক্ষা করছি তোমার পুরো সুস্থ হওয়ার জন্য। আসি। আচ্ছা সোম, মানুষকে কি ফরম্যাট করা যায়? আর যদি তা সম্ভব হয়, তাহলে তাহলে কি সেই মানুষটা তার অতীতের সব কিছু ভুলে যাবে? তার কি কিচ্ছু মনে থাকবে না? এমনটা কি হয়? হয় না, না? হঠাৎ থমকে যায় সোমদত্তা। এ কোন নামে ডাকছে তাকে স্বর্ণেন্দু? সোম?
এ তো মনোময়ের ডাক। আশ্চর্য লাগে সোমদত্তার। অপলক দৃষ্টিতে পেছনের দিকে তাকাতে তাকাতে দরজার দিকে এগিয়ে যায় সে। স্বর্ণেন্দুর দুটো জল জল করা চোখ তার দিকে চেয়ে থাকে। সোমদত্তা পেছনে তাকিয়ে অল্প হাসার চেষ্টা করে, কিন্তু মনের মধ্যে ঘুরপাক খায় সংশয়। কেন তার মনে হচ্ছে স্বর্ণেন্দুর চোখ দিয়ে মনোময় দেখছে তার দিকে? উত্তর আপাতত অজানা। 7 দিন হসপিটালে থাকার পর আজ স্বর্ণেন্দুর ডিসচার্জ হবে। ইন্স্যুরেন্সের অ্যাপ্রুভাল চলে এসেছে। সমস্ত অফিসিয়াল ফর্মালিটি সেরেছে দেবব্রত, স্বর্ণেন্দুর অফিস কালিগ। সব কাজ সম্পন্ন হওয়ার পর নিচে চলে এসেছে সবাই। স্বর্ণেন্দুর ছোট্ট মেয়ে নিধিও আজ এসেছে। অনেক দিন পর বাবাকে বাড়ি নিয়ে যেতে উৎসাহের অভাব নেই তার। শুধু যে যাবে, সে শুধুই ভেবে চলেছে তার ভবিষ্যৎ জীবনের কথা। গত 4 দিন তার ভেতরে ক্রমাগত চলেছে মানসিক ঝড়। ভিতরের বসতি সেই ঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে। প্রথমে সাইকোলজিস্ট, তারপর সাইক্রিয়াটিস্ট, কেউ তাকে বিশ্বাস করতে রাজি নয়। সিটিংয়ের পর সিটিং, প্যারাসাইকোলজিস্ট চাইতেও পাওয়া যায়নি। জোর করে দেওয়া হয়েছে শক থেরাপি, যার ফলে তার নিজের অবশিষ্ট স্মৃতিগুলোও যেন অপলকা হয়ে গেছে। এরকম চলতে থাকলে স্মৃতি বলে আর কিছু অবশিষ্ট থাকবে না তার। এক মনে শুধু ভেবে যাচ্ছে, কার বাড়ি যাবে সে? মনোময়ের বাড়ি না স্বর্ণেন্দুর বাড়ি? নিধিকে জড়িয়ে ধরে আদর করতে চাইল সে, কিন্তু সে তো তার বাবা নয়। বাবার আদর সে কি দিতে পারবে? স্বর্ণেন্দু জানত যে সোমদত্তা কদিন পরেই মনোময়কে ডিভোর্স দেবে। নিধিকে নিয়ে রমিতা থাকবে একা। তাই স্বর্ণেন্দু নিজেকে সরিয়ে নিয়েছে, আর মনোময়কে আমৃত্যু স্বেচ্ছা বন্দি করার ব্যবস্থা করে গেছে। নিধি আর রমিতার সাথে থাকতে পারলেও মানসিক দূরত্ব থেকেই যাবে তার। না হলে নিজের স্ত্রী সোমদত্তার সাথে পর পুরুষের শরীরে বাস ও সহবাস দুই করতে হবে তাকে। কি করবে সে এভাবে বেঁচে? দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে গাড়ি এগোচ্ছে তাদের। পেছনে আরেকটা গাড়িও আসছে, যেখানে আছে সোমদত্তা ও দেবব্রত। গোধূলির ঝুলি থেকে সমস্ত লাল গোলাপি আলো নিঃশেষ হয়ে গেছে। এখন গঙ্গার ওপরের আকাশে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়ছে বিষাদময় লালচে কালো রং। একটা একটা করে দুটো পাড় জুড়ে ছোট ছোট জোনাকির মতো ফুটে উঠছে আলো। একটা জায়গায় আসার আগেই গাড়ির পেছন থেকে ভেসে এলো স্বর্ণেন্দুর স্বরে আদেশ, ড্রাইভার সাহেব, গাড়িটা সামনে দাঁড় করাবেন তো। এখানে দাঁড়ানোর নিয়ম নেই স্যার। ড্রাইভারের কথা যেন শুনতেই পেল না সে, অথবা শুনতে চাইল না। গাড়ির গতি কমতেই দরজা খুলে বলল সে, আচ্ছা রমিতা, এই 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 জায়গাটাতেই কালেকশনটা হয়েছিল না? হ্যাঁ, এই পিলারটাতে গিয়েই তোমার মাথাটা ঠুকে গিয়েছিল। আর চারিদিকে দেখো গাড়ির টুকরো ছড়িয়ে। আরে গাড়ি থেকে নামছো কেন তুমি? আরে এই লোকটা তো পুলিশ এসে করে ঝামেলা করবে, শোনো আমার কথা। স্বর্ণেন্দুর শরীর ততক্ষণে এগিয়ে গেছে রেলিংয়ের দিকে। চরাচরে প্রকৃতির আলোর সবটুকুই শুষে নিয়েছে বিষাদময় কালো আকাশ। এক ঝটকায় রেলিংয়ের উপরে দাঁড়িয়ে দুটো হাত আকাশের দিকে বাড়িয়ে দিল প্রথমে। তারপর শূন্যে ভেসে গেল স্বর্ণেন্দুর শরীর। পেছন থেকে ছুটে এলো রমিতা। স্বর্ণেন্দু, শোনো। পেছনের গাড়ির দরজা খুলে
ছুটে এলো সোমদত্তাও। রেলিংয়ে ঝুঁকে রমিতা দেখল স্বর্ণেন্দুর শরীর গঙ্গার অতলে তলিয়ে গেল, আর স্বর্ণেন্দুর মুখাবয়বে ফুটে উঠল চরম মুক্তির অপার শান্তি। সমস্ত বন্দি দশা থেকে চিরকালীন মুক্তির স্বাদ গ্রহণ করতে নদীর জলে বিলীন হয়ে গেল সে। শেষ হলো আমাদের আজকের গল্প অন্তরীণ। গল্প লেখক প্রদীপ্ত দে, গল্প পাঠে আমি সায়ন, বয়স্ক ডাক্তার পার্থ, মনোময় রাহুল, রমিতা মধুরিমা, যুবক ডাক্তার সুমিত, স্বর্ণেন্দু এবং ড্রাইভার দীপঙ্কর, সিস্টার শিল্পা, সপ্তক ব্যানার্জি ঋতদীপ, সোমদত্তা নবনীতা। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী প্রদীপ্ত দেকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার দুটোই করবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।